প্রথমেই বলি যে ফ্যাসিবাদের দোষ জাতীয় পার্টি একটা আসনও পায় নাই। আর যদি ওদের গুরু আওয়ামী লীগ থাকতো হয়তো 4-5টা পাইলেও পাইতে পারতো গোপালগঞ্জ এলাকায় বা শরীয়তপুর মাদারীপুর এলাকা দিয়ে। যাই হোক, আমার আলোচনার বিষয় আসছে সেটা না। একটা খবর বিবিসিতে, সেটা হচ্ছে যে তারেক রহমানের প্রতি যে উষ্ণতা, যে মানে দরদ, এটা দেখাতে কেন ভারতের এক যুগেরও বেশি লেগে গেল। শুভজ্যোতি ঘোষ এই রিপোর্টটি লিখেছেন। তো তিনি লিখেছেন যে বাংলাদেশে যেই দলই জিতুক না কেন সবার আগে শুভেচ্ছা জানায় ভারত, এবং মনমোহন সিং বা নরেন্দ্র মোদী ক্ষমতায় যেই থাকুক না কেন তার কোনো ব্যতিক্রম হয়নি। এবং 13ই ফেব্রুয়ারি সকাল 9টার দিকে সবার আগে নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন, তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি ফোন করে কথা বলেছেন এবং বলেছেন যে তারেক রহমান, এই ভোটই প্রমাণ করে যে আপনার প্রতি বাংলাদেশের জনগণের আস্থা আছে এবং আমরা সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করব। 12 তারিখে ভোট, 13 তারিখে নরেন্দ্র মোদী ঠিক 9টায় তিনি তার এক্স হ্যান্ডেল, মানে আগে যে টুইটার, সেখানে তিনি ইংলিশে অভিনন্দন জানিয়ে লিখলেন। তার 1 ঘন্টা পরে তিনি সেই ইংলিশ পোস্টটা বাংলায় লিখলেন যাতে বাংলাদেশের সব মানুষ বুঝতে পারে। এবং তারপরে মোদী সরাসরি ফোন করলেন তারেক রহমানকে। হ্যাঁ, তাহলে বুঝাই গেল যে ভারত তারেক রহমানকে খুব পজিটিভলি নিয়েছে। হ্যাঁ, যেই তারেক রহমানকে ভারত পছন্দই করতো না এবং তারেক রহমান বিভিন্ন সময় তার প্রতিনিধি পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করলেও ভারত সৌজন্যমূলক সাড়াটাও পর্যন্ত দেয়নি, সেই ভারত এখন তারেক রহমানকে অভিনন্দন জানায় এবং এটাকেই কূটনীতিবিদরা বলছেন ডিপ্লোম্যাটিক ইউটার্ন। এবং ভারতীয় যে বিশেষজ্ঞরা তারা এটা এক বাক্যে মেনে নিচ্ছেন যে আসলে বর্তমানে যে বাস্তবতা, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এবং জামাত ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে মধ্যপন্থী বিএনপি হচ্ছে ভারতের জন্য বেস্ট চয়েস। এবং ভারত মনে মনে চেয়েও ছিল যে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, এবং তারেক রহমানকে ফোন করা ছাড়া নরেন্দ্র মোদীর কি আর কোনো অপশন ছিল না তো। দেখুন, এখানে কিন্তু একটা কঠিন বিষয়। বিবিসি লিখেছে যে ভারতীয় পর্যবেক্ষকরা এটাও বলছেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেই এই ঘনিষ্ঠতা দানা বাঁধছে। আবারও পড়ি, তারেক রহমানের বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেই এই ঘনিষ্ঠতা দানা বাঁধছে। এটা আন্দাজ করা মোটেও কঠিন নয় বলে পর্যবেক্ষকরা মনে করতেছেন। এটা ভারতীয় পর্যবেক্ষকরা বলতেছেন। হ্যাঁ, অতীতে বিএনপি সরকারগুলোর আমলে ভারতের সঙ্গে যতই ওঠা পড়া থাকুক না কেন, ভারত যে আপাতত সেই সব পুরানো বিষয় মনে না রেখে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী, এখন প্রধানমন্ত্রী মোদীর বার্তায় সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে ভারতের কিছু অভিমান ছিল, সেটা ভারত মনে না রেখে এখন এই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। ভারত বাংলাদেশের এই নতুন সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যু ধরে এক এক করে এগোতে চায় বলে বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে ভারতীয় শাসক দল বিজেপির অনেকটা বলতেছেন যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে যেই সরকার আসুক না কেন সেই সরকারের সঙ্গে ভারতের কাজ করা সম্ভব হবে না। বাট তারপরেও সামগ্রিকভাবে ইউনূস সরকারকে ভারত খুবই অপছন্দ করত। সেই ইউনূস সরকারের অবসান হতে যাচ্ছে এবং নতুন সরকার আসতেছে, এটাই ভারতের জন্য এক ধরনের স্বস্তির বিষয়। আপনারা জানেন যে তারেক রহমান প্রায় 17 বছর নির্বাসনে ছিলেন লন্ডনে এবং মনমোহন সিংকে হারিয়ে যখন 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা এলো, তখন তারেক রহমান ধরেই নিয়েছিলেন যে যেহেতু ভারতের কংগ্রেস পার্টির সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠতা, হ্যাঁ, তো যেহেতু কংগ্রেস এবং এর নেতা মনমোহন সিং হেরে গিয়েছে, সুতরাং তারেক রহমান যদি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারে তাহলে হয়তো এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে চাপ দিবেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এবং এই উদ্দেশ্য নিয়ে তারেক রহমান নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেন সেই 2014 সালে এবং তারেক রহমান নরেন্দ্র মোদীকে কিছু উপহারও পাঠান। নরেন্দ্র মোদীর কাছে এই উপহার পৌঁছে দিয়েছিলেন বিজেপির বৈদেশিক নেতা বিজয় জোলি এবং এই খবরের উৎস হচ্ছে তারেক রহমানের একাধিক ঘনিষ্ঠ সূত্র। কিন্তু যে কারণেই হোক, ভারত এই উপহারের জবাবে কোনো প্রতি উত্তর দেয়নি বা তারেক রহমানের সঙ্গে যোগাযোগের বিন্দু মাত্র চেষ্টা করেনি। এবং ভারতের অনেক বিশ্লেষক মনে করেন যে তৎকালীন সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা নরেন্দ্র মোদীকে বা ভারত সরকারকে বলেছিল যাতে তারেক রহমানের সঙ্গে ভারত কোনো যোগাযোগ না রাখে। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন বলেন যে আসলে তারেক রহমানের সঙ্গে ভারতের যোগাযোগ না হওয়ার একটা কারণ হচ্ছে সেই সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা তাকে খুবই অপছন্দ করতেন। শেখ হাসিনা চাইতেন যাতে ভারত তারেক রহমানের সঙ্গে যোগাযোগ না রাখে। সুতরাং শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের উন্নতির জন্যই আসলে তারেক রহমানের সঙ্গে সেভাবে যোগাযোগ করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। এবং এখানে বিবিসি লিখেছে যে তবে প্রকাশ্যে না হলেও বিএনপির নানা স্তরের নেতাদের সঙ্গে ট্রাক টু স্তরে বা পদ্মার আড়ালে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ
এবং নিরাপত্তা কর্মকর্তাদের মারফত একটা যোগাযোগ ভারত বরাবরই বিএনপির সঙ্গে রাখতে চেষ্টা করে গিয়েছে। এবং পিনাক রঞ্জন চক্রবর্তী আরো বলেন বিবিসিকে যে সেই সময় তো আমি নিজেই এই ধরনের একাধিক বৈঠকে উপস্থিত ছিলাম, ভারতের দিল্লিতে, থাইল্যান্ডের ব্যাংককে এরকম বিএনপির সঙ্গে একাধিক বৈঠকে এই ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি নিজে উপস্থিত ছিলেন। তবে এই তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় পরিবর্তন আসে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। সে 5ই আগস্টের পরে ভারত বুঝতে পারে যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আসলে বিএনপি ছাড়া ভারতের আর কোনো গতি নেই। কারণ জামাত ইসলামকে ভারত উগ্রপন্থী মনে করে। সুতরাং একটা মধ্যপন্থী দল হিসাবে যে দলটা আসলে বাম ডান সবকিছু মিলিয়ে একটা মধ্যপন্থী মনোভাব পোষণ করে, হ্যাঁ, সেই দলটাকে আসলে পছন্দ করা উচিত বলে ভারতীয় পর্যবেক্ষকরা মনে করতেছেন। এবং বিবিসি লিখে যে 2008 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন রাজনীতি ছাড়ার মুচলেখা লিখিয়ে নিয়ে তারেক রহমানকে লন্ডন যেতে বাধ্য করে, তখন সে সময় ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি বিবিসিকে বলেন যে সে সময়ের কথা আমার পরিষ্কার মনে আছে এবং 2001 থেকে 2006 বিএনপি আমলের সেই তারেকের বিরুদ্ধে অভিযোগের যে পাহাড় ছিল তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন 17 বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে কাটানোর পর তারেক রহমান কতটা পাল্টে গেছেন, তার মানসিকতায় কতটা পরিবর্তন এসেছে, এটা বলা খুবই মুশকিল। কিন্তু আমরা এই ধারণা করতেই পারি যে নরেন্দ্র মোদী যেভাবে এখন তার প্রতি ওপেন আউটরিচ করছে এবং মোদী তাকে চিঠি লিখছেন, শুভেচ্ছা জানাচ্ছেন বা ফোন করছেন, তাতে অবশ্যই ভারত তারেক রহমানের কাছ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রতিশ্রুতি পেয়েছে, এটা মনে করেন পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি বিবিসিকে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান ভারতকে ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছেন। পিনাক রঞ্জন মনে করেন যে এখন এইসব প্রতিশ্রুতিগুলো ঠিক কি হতে পারে সেটা আন্দাজ করা কঠিন হলেও বিএনপিও আপাতত তাদের পুরানো ভারত বিরোধিতার রাজনীতিকে আঁকড়ে থাকবে না বলেই দিল্লির অনেক বিশ্লেষকরা মনে করতেছে। আগে যেমন বেগম জিয়ার আমলে বাঙাল জাতীয়তাবাদ এবং ভারত বিরোধী একটা আওয়াজ তুলে তারা ভোট টানত, মনে করা হতো যে আওয়ামী লীগ মানেই ভারতের পক্ষে, বিএনপি মানেই ভারত বিরোধী। সেই ধরনের রাজনীতি থেকে তারেক রহমান নিজেকে একটু সরিয়ে নিচ্ছেন বলেই ভারতীয় বিশ্লেষকরা মনে করেন। তারেক রহমানের বিএনপি তাদের পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ বলে থাকলেও তারেক রহমান দেশে ফেরার পর থেকে এই পর্যন্ত তার কথায়, তার বক্তৃতায়, তার সাক্ষাৎকারে কোথাও তিনি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেননি এবং এটাকেও ভারত ইতিবাচক হিসেবে কিন্তু দেখতেছে। এবং শুধু তাই না, হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরই যে বাংলাদেশের মানুষের আস্থা, এই কথা টুইটারে লিখতে বিন্দু মাত্র সময় নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব তড়িঘড়ি করে তিনি লিখে দিয়েছেন। এখন দেখুন, দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিক্কর IDSA এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত চাওয়ার দাবি নিয়েও পরবর্তী বিএনপি সরকার খুব বেশি জোরাজুরি করবে না বলেই তার বিশ্বাস। অথচ মোহাম্মদ ইউনূস বারে বারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে এটাকে খুব বড় ইস্যু করার চেষ্টা করেছিল। তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার বা বিরোধীরা মানে জামাত ইসলাম এখনো হয়তো মুখে মুখে সেই দাবি জানাবেন, কিন্তু তার জন্য ভারতের সঙ্গে অন্য কোনো আলোচনা থমকে থাকবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেন ডক্টর পট্টনায়ক। এবং তিনি আরো বলেন যে গত প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশে অনেক সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ভারত বারে বারে তাদের উদ্বেগের বিষয় জানিয়েছে এবং ভারত বলেছে যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে বন্ধ করা উচিত, কিন্তু ইউনূস সরকার বারে বারে এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। ইউনূস সরকার বলেছেন যে সংখ্যালঘু নির্যাতনের যেই অভিযোগ ভারত তুলতেছে এর 99%ই ভুয়া। আসলে এই সংখ্যালঘু নির্যাতনগুলো আসলে শুধু সংখ্যালঘু বলে না, এগুলি জমি জমা বা বিভিন্ন অন্য কারণে হয়, বা সংখ্যালঘু নির্যাতন যে হয় না তা না, খুবই কম। ভারত যা বলতেছে তার মানে 99% মিথ্যা। এইভাবে ইউনূস সরকার প্রতিবারই ভারত সরকারের এই অভিযোগ ডিনাই করে এসেছিলেন। এখন তারেক রহমান সরকারের আমলে বাংলাদেশ সংখ্যালঘুদের অবস্থার কতটুকু উন্নতি হয়, কতটুকু নিরাপত্তা পায়, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করেন ভারতীয় বিশ্লেষকরা। তবে পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মনে করেন যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই ক্ষমতায় আসুক বা জামাত ইসলাম, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কখনো বন্ধ হবে না, এটা মনে করেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। এবং তিনি আরো বলেন যে ময়মনসিংহে দীপু দাস নামে একজন হিন্দু যুবককে মেরে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওপেন রাস্তার উপরে, এবং কিশোররা মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছাড়ছে। তো এইসব বিষয়টা তো আসলে দুঃখজনক এবং নতুন সরকার আসলেও আসলে এর খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। যেহেতু ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেহেতু আসন্ন, তাই ভারতীয় কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নরেন্দ্র মোদী এবং বিজেপি বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যুটাকে তারা জিয়ে রাখবে ভোট বেশি পাওয়ার জন্য। তবে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা বাংলাদেশের নতুন শাসকদের নিয়ে যতই উদাসীনতা দেখাক, দিল্লিতে তাদের সরকার কিন্তু রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে এই যে বিবিসি যেই আলোচনাটা করলো, হ্যাঁ, এখানে সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে যে তারেক রহমান
দেশে ফেরার আগেই ভারতকে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা স্পষ্ট না, বাট দিয়েছেন বলে তিনি মনে করেন। এবং তিনি আরো বলেন যে তারেক রহমান নির্বাসনে যাওয়ার পর থেকে কিন্তু ভারতের সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ভারত সাড়া দেননি শেখ হাসিনার ভয়ে, যদি শেখ হাসিনা রাগ করে জানলে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র তখন নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছিল যে তারেক রহমানের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না। তারপরেও আড়ালে আবডালে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে থিঙ্ক ট্যাঙ্ক বসে না, আলোচনা, গোল টেবিল বা বিভিন্ন জায়গায় জায়গায় অনানুষ্ঠানিক ভাবে আসলে সেকেন্ড লেয়ারে বিভিন্ন বৈঠক হয়েছিল। হয়তো বাবির খসরু মাহমুদ চৌধুরীরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আসলে ভারতের আর কোনো উপায় ছিল না তারেক রহমানের সঙ্গে যোগাযোগ না করার। এবং বলাই বাহুল্য যে বর্তমানে এই বিএনপি ক্ষমতার সাথেই ভারত খুশি হয়েছে এবং যোগাযোগ করার চেষ্টা করতেছে, সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে, এবং এটা কতটুকু উন্নয়ন হয় সেটাই এখন দেখার বিষয়। এবং 2001 থেকে